হ্যালো স্টুডেন্ট, আমরা দ্রবণ চ্যাপ্টারটার কিছু অংশ পড়াশোনা করেছি। এখন আমরা পড়ব সলিউবিলিটি অফ গ্যাস ইন লিকুইড, অর্থাৎ তরলে গ্যাসের দ্রাব্যতা। তো তরলে গ্যাসের দ্রাব্যতা পড়ার আগে আমরা যদি দেখি যে যে কোনো প্রাণীর, যে কোনো জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন। ঠিক সেরকম জলজ প্রাণী বা জীবগুলোর বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন। এবারে এই বেঁচে থাকার জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয় জলজ প্রাণীদের বা জীবের, সেই অক্সিজেন পায় কোথা থেকে? অক্সিজেন পায় জলের মধ্যে থাকা, দ্রবীভূত অবস্থায় থাকা অক্সিজেন থেকে। জলের মধ্যে যে অক্সিজেন দ্রবীভূত অবস্থায় আছে, সেই দ্রবীভূত অক্সিজেনই ওরা গ্রহণ করে এবং জীবন ধারণ করে। আবার আমরা যদি কোল্ড ড্রিঙ্কসের বোতল দেখি, তাহলে দেখব যে কোল্ড ড্রিঙ্কসের বোতলে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তরলে গ্যাস দ্রবীভূত হয়। সাধারণত যে কোনো গ্যাসই তরলে দ্রবীভূত হতে পারে। তো আমরা এই তরলে গ্যাসের দ্রাব্যতা পড়ার আগে আমরা জানব যে দ্রাব্যতা কি। দ্রাব্যতা বা সলিউবিলিটি হলো একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যত পরিমাণ দ্রাবক দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে তাকেই আমরা দ্রাব্যতা বলছি, ওই দ্রাবের দ্রাব্যতা বলছি। যেমন ধরো এরকম যদি আমি বলি যে আমার একটা বিকার আছে, এখানে আমি 100 গ্রাম জল নিলাম, এই 100 গ্রাম জলে আমি এখানে দ্রাবক যোগ করছি। এবারে দ্রাবক যোগ করতে করতে এমন একটা পজিশন আসবে যে আমি এখানে সাপোজ ধরো যে 100 গ্রাম আমি জল নিলাম, তাতে আমি চিনি মেশাচ্ছি, 1 গ্রাম মেশালাম, 2 গ্রাম মেশালাম, 3 গ্রাম মেশালাম। এমন একটা পজিশন আসবে যে 40 গ্রাম চিনি মেশানোর পর আর এই 100 গ্রাম জলে চিনি দ্রবীভূত হচ্ছে না। তার মানে আমরা বলবো যে চিনির দ্রাব্যতা হলো 40 গ্রাম। তার মানে দ্রাবক ছিল এখানে 100 গ্রাম, এখানে দ্রাবক হলো 40 গ্রাম। তখন এই 40 গ্রাম দ্রাবক দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করলো, তাই জন্য আমরা বলবো যে চিনির দ্রাব্যতা বা দ্রাবের দ্রাব্যতা এখানে 40। তো সেরকম গ্যাসীয় গ্যাসীয় দ্রাবের ক্ষেত্রে দ্রাব্যতা আমরা কিভাবে বিচার করব সেটাই আমরা দেখব প্রথমে। তো আমরা ধরো এরকম একটা বিকার নিলাম বা একটা পাত্র নিলাম, এই পাত্রে আমি খানিকটা তরল পদার্থ নিয়েছি, এই তরল পদার্থে রেখে তার উপর যে পাত্রটা নিয়েছি সেই পাত্রটাকে বদ্ধ করে দিয়েছি। বদ্ধ করে মানে এখানে কিছু গ্যাস আছে, এখানে কিছু গ্যাস রাখলাম, গ্যাস রেখে এখানে তরল রাখলাম, এবারে এটাকে বদ্ধ করে দিলাম। এরকম অবস্থায় কি হবে না, এখানে যে গ্যাসের মলিকুলগুলো আছে, এই যে গ্যাসের মলিকুলগুলো আছে, সেই গ্যাসের মলিকুলগুলো এই তরলের মলিকুলের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। যখনই সংঘর্ষে লিপ্ত হবে তখনই এই গ্যাসের মলিকুলগুলো তরল দ্বারা আকর্ষিত হবে। তরল দ্বারা আকর্ষিত হলে এই গ্যাসের মলিকুলগুলো দ্রবীভূত হয়ে যাবে। তাহলে এখানে গ্যাসের মলিকুলগুলোকে তরলের মলিকুল আকর্ষণ করছে এবং গ্যাসগুলো তরলে পরিণত হচ্ছে। অনুরূপভাবে আর একটা ঘটনা এখানে দেখা যাবে, কিছুক্ষণ পর প্রথমের দিকে এখানে গ্যাসের মলিকুলগুলো তরলে দ্রবীভূত হতে থাকবে, কিছুক্ষণ পর ওই তরল থেকে গ্যাসের মলিকুলগুলো আবার বেরিয়েও যেতে চাইবে। তাহলে এখানে দুটো ঘটনা ঘটবে, যে গ্যাসের মলিকুলগুলো তরলে দ্রবীভূত হবে আকর্ষণ বলের দ্বারা, আবার তরল থেকে গ্যাসের মলিকুলগুলো বাইরের দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এখানে একটা সাম্যাবস্থা তৈরি হবে। কিভাবে না, গ্যাস থেকে তরলে দ্রবীভূত হচ্ছে, আবার দ্রবীভূত গ্যাস তরল থেকে বেরিয়ে যাচ্ছে, এবং একটা সময় পরে দেখা যাবে যে এখানে যতটা পরিমাণ দ্রবীভূত হচ্ছে ঠিক এখানে ততটা পরিমাণ কি হচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম তৈরি হবে। কি তৈরি হবে?
ডাইনামিক ইকুইলিব্রিয়াম বা গতিশীল সাম্য। ডাইনামিক ইকুইলিব্রিয়াম অর্থাৎ গতিশীল সাম্য। আমি আবার কথাটা রিপিট করছি, যখনই আমরা একটা পাত্রে তরল নিব, তরলের উপরে কিছু গ্যাস থাকবে, এটাকে বদ্ধ করলাম, বদ্ধ করার পর গ্যাসের মলিকুলগুলো তরলের সংঘর্ষ ঘটাবে, সংঘর্ষের ফলে গ্যাসিয়াস মলিকুলগুলো তরল দ্বারা আকর্ষিত হবে। আবার বিপরীত ঘটনাও ঘটবে যে তরল থেকে গ্যাস বাইরের দিকে বেরাবে, উপরের দিকে বেরানোর চেষ্টা করবে। তো ফলে কি হবে, এখানে দ্রবীভূত হতে থাকবে, আবার দ্রবীভূত গ্যাস বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, এবং একটা সময় বাদে কি হবে, একটা সাম্যাবস্থা রচিত হবে। সাম্যাবস্থাকে আমরা বলবো ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ডাইনামিক বলতে এখানে গতিশীল সাম্যের কথা বলছি। গতিশীল বলতে যে যতগুলো মলিকুল বাষ্পে পরিণত যতগুলো মলিকুল, ধরো আমার সাম্যাবস্থার পরে একটা মলিকুল গ্যাসের একটা মলিকুল জল দ্বারা আকর্ষিত হলো, একটা মলিকুল কি হবে, তরল থেকে বাইরে বেরোনোর চেষ্টা করবে। এটাকেই আমরা ডাইনামিক ইকুইলিব্রিয়াম বলছি। এই ডাইনামিক ইকুইলিব্রিয়াম বা গতিশীল সাম্যাবস্থায় আমরা দেখব যে এই গতিশীল সাম্যাবস্থায় এই গ্যাসটা এই তরলে দ্রবীভূত অবস্থায় থাকবে, এবং এই অবস্থায় যে দ্রবণ তৈরি হবে সেই দ্রবণকে আমরা সম্পৃক্ত দ্রবণ বলবো, এবং ওকেই আমরা কি বলবো, তরলের দ্রাব্যতা বলবো। এবারে আসি গ্যাসের দ্রাব্যতা বলবো। এই গ্যাসের দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? নির্ভরশীলতা কি কি বিষয়ের উপর গ্যাসের দ্রাব্যতা, তরলে গ্যাসের দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? প্রথম কথা আছে যে যে তরলে আমরা দ্রবণটা প্রস্তুত করছি সেই তরল ও গ্যাসের প্রকৃতির উপর, গ্যাসের প্রকৃতির উপর কিরকম? ধরো আমি একটা তরলের মধ্যে গ্যাস প্রবেশ করাচ্ছি, যখনই গ্যাস প্রবেশ করালাম তখন ওই গ্যাসের মলিকুলগুলোকে তরলের মলিকুল আকর্ষণ করছে। তাহলে এই তরল মলিকুলগুলোকে যত বেশি পরিমাণে গ্যাসের মলিকুলগুলোকে তরলের মলিকুলগুলো যত বেশি পরিমাণে আকর্ষণ করবে, তত গ্যাসিয়াস মলিকুলগুলো তরলে বেশি পরিমাণে দ্রবীভূত হবে। তাহলে তরল এবং গ্যাসের মলিকুলগুলোর মধ্যে যদি আকর্ষণ বল বেশি হয়, তাহলে প্রথম কথা আমরা লিখতে পারবো তরল ও গ্যাসের অণুর মধ্যবর্তী আকর্ষণ বল। যদি আকর্ষণ বল বেশি হয় তাহলে বেশি পরিমাণে দ্রবীভূত হবে, দ্রাব্যতা বেশি হয়। এবারে কিরকম গ্যাসগুলোর ক্ষেত্রে তরল এবং গ্যাসের অণুর আকর্ষণ বল বেশি? প্রথম পয়েন্ট হলো, যে সমস্ত গ্যাসিয়াস মলিকুলগুলোকে আমরা সহজে তরলায়িত করতে পারি, যাদেরকে আমরা সহজে তরলে পরিণত করতে পারি, যেমন কার্বন ডাই অক্সাইড, এই গ্যাসকে বা সালফার ডাই অক্সাইড, এই সমস্ত গ্যাসগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল, অর্থাৎ সালফার ডাই অক্সাইড বা কার্বন ডাই অক্সাইড মলিকুলগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল বেশি। যেহেতু এদের মধ্যবর্তী আকর্ষণ বল বেশি, তাই তাদেরকে সহজে তরলায়িত করা যায়। এই সমস্ত গ্যাসগুলোর ক্ষেত্রে যাদেরকে আমরা সহজে তরলায়িত করতে পারি, সেই সমস্ত গ্যাসগুলোকে তরলের মলিকুল বেশি পরিমাণে আকর্ষণ করবে, অর্থাৎ তরল এবং গ্যাসের অণুর মধ্যবর্তী আকর্ষণ বল বেশি হবে, এবং তাদেরকে আমরা সহজে তরলে দ্রবীভূত করতে পারবো, এদের দ্রাব্যতা বেশি হবে। 2 নম্বর হচ্ছে যাদের সহজে তরলায়িত করা যায় না, যেমন হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি গ্যাসকে, এদের আকর্ষণ বল, এদের মলিকুলগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল, যদি আমি হাইড্রোজেন বলি, তাদের
কি বলবো, তাদের আকর্ষণ বলটা তুলনামূলকভাবে কম। যেহেতু আকর্ষণ বলটা তুলনামূলকভাবে কম, তাই জন্য এখানে তরল এবং গ্যাসের তরল গ্যাসের তরল এবং গ্যাসের অণুগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল কি হবে, কম হবে। যখন আকর্ষণ বল কম হবে তখন তাদের দ্রাব্যতাও কমে যাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যে সমস্ত গ্যাসগুলো তরলে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে, যেমন HCl গ্যাসের কথা যদি আমি বলি, HCl গ্যাস কি করতে পারে, জলীয় মাধ্যমে বা জলে এরা H+ এবং Cl- আয়ন উৎপন্ন করতে পারে। যখনই এরা ক্যাটায়ন এবং অ্যানায়নে বিশ্লিষ্ট হতে পারে তখন দেখা যাবে সেই সমস্ত গ্যাসের দ্রাব্যতা তরলে অনেকখানি বেশি। আবার আমরা দেখি অ্যামোনিয়া জলে অতিশয় দ্রাব্য, তার কারণ এই অ্যামোনিয়া জলের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করে NH4+ এবং OH-। তার মানে যে সমস্ত গ্যাসের মলিকুলগুলো জলের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের দ্রাব্যতাও তুলনামূলকভাবে বেশি হয়। তাহলে আমাদের দেখা গেল তরল গ্যাসের দ্রাব্যতা মোটামুটি ডিপেন্ড করে তরল এবং গ্যাসের প্রকৃতির উপর। তরল এবং গ্যাসের আকর্ষণ বল যখন বেশি হবে, অর্থাৎ যে সমস্ত গ্যাসগুলোকে সহজে তরলায়িত করা যায় তাদের দ্রাব্যতা বেশি, যে সমস্ত গ্যাসগুলোকে সহজে তরলায়িত করা যায় না তাদের দ্রাব্যতা কম, যে সমস্ত গ্যাসগুলো জলীয় দ্রবণে ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করতে পারে তাদের দ্রাব্যতা বেশি হয়। তাহলে গ্যাসের দ্রাব্যতা আরও একটি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেটা হলো উষ্ণতার উপর। উষ্ণতার পরিবর্তনে আমরা দেখব গ্যাসের দ্রাব্যতা পরিবর্তিত হয়। আমরা সহজ একটা উদাহরণ দিতে পারি। আমরা জলকে যখন গরম করি, জল যখন ফুটতে শুরু করে, তার ফুটতে শুরু করার ঠিক আগে জলের মধ্যে যে জলের মধ্যে থাকা অক্সিজেন বা নাইট্রোজেন যেগুলো দ্রবীভূত অবস্থায় থাকে তারা বুদবুদ তৈরি করে, এবং যখনই আমরা তাদেরকে আরও উত্তপ্ত করি তখন সেই বুদবুদগুলো বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ জলের মধ্যে থাকা গ্যাসগুলো উত্তাপের ফলে তাদের দ্রাব্যতা কমে যায়। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের তরলের দ্রাব্যতা কি হয়, হ্রাস পায়। কেন হ্রাস পায় সেটা আমরা দেখব। যে আমরা যদি কোনো একটা গ্যাস নিই, সেই গ্যাসকে কোনো তরলে যখন আমরা নিমজ্জিত করি তখন একটা দ্রবণ তৈরি হয়, এবং এই যে দ্রবণ তৈরি হচ্ছে, এই দ্রবণ তৈরি হওয়ার সময় তরলে গ্যাসের দ্রাব্যতা উষ্ণতার উপর প্রভাব আমরা দেখব। যে গ্যাস যখন তরলে নিমজ্জিত হলো তখন একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হলো এবং সঙ্গে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়, অর্থাৎ যখন গ্যাস তরলে মিশ্রিত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তখন সেটা একটা তাপমোচী প্রক্রিয়া। এবারে আমরা ক্লাস 11-এ পড়েছি লাসাতলিয়ারের নীতি। সেই নীতি অনুযায়ী আমরা জানি কোনো প্রক্রিয়াকে আমরা যদি বাহ্যিক চাপ, তাপ, আলো কোনোটার যখন আমি পরিবর্তন করব তখন বিক্রিয়াটা নিজেকে এমনভাবে বিন্যস্ত করার চেষ্টা করবে যাতে করে তার এই বাড়তি চাপ, তাপ, আলো অনুঘটক যতদূর সম্ভব প্রশমিত করা যায়। তাহলে এখানে যখন আমার গ্যাস এবং তরল মিশে সম্পৃক্ত দ্রবণ তৈরি করলো, সঙ্গে তাপ উৎপন্ন হলো। এবারে আমি যদি এখানে তাপ দিই, বিক্রিয়াটায় তাপ দিই, অর্থাৎ গ্যাস তরল নিমজ্জিত আছে, আমি যদি উত্তপ্ত করি তাকে, তাহলে কি হবে, তাপ বাইরে থেকে যখন দেওয়া হবে বিক্রিয়াটা সেই দিকে যাবে যেদিকে গেলে বাড়তি তাপ কমে যায়, অর্থাৎ সে আর ডান দিকে যেতে চাইবে না। কোন দিকে যাবে, এখানে বাম দিকে যাবে। কারণ কি না, ডান দিকে তো তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে আমি যদি তাপ দিই তাহলে আছে রাইট সাইড বা ফরওয়ার্ড রিয়াকশন হবে না, হবে ব্যাকওয়ার্ড রিয়াকশন, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে না। সম্পৃক্ত দ্রবণ থেকে গ্যাস এবং তরল তৈরি হবে, অর্থাৎ গ্যাসের দ্রাব্যতা কি হবে, হ্রাস পাবে। তাই উষ্ণতা বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা এবার আরেকটি ফ্যাক্টর আছে, সব থেকে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টর,
সেটা হলো চাপ, চাপের প্রভাব। তরলে গ্যাসের দ্রাব্যতা চাপের উপর নির্ভরশীল। চাপের প্রভাব। চাপের প্রভাব কিরকম? চাপের প্রভাব যদি আমরা দেখি, আমরা কোল্ড ড্রিঙ্কসের বোতল দেখেছি। কোল্ড ড্রিঙ্কসের বোতলে কি থাকে? কোল্ড ড্রিঙ্কস থাকে, এবং কোল্ড ড্রিঙ্কসের বোতলের সামনাটাতে মানে বোতলের মুখের কাছে কিছুটা জায়গা ফাঁকা থাকে। আমরা যদি দেখি তাহলে কোল্ড ড্রিঙ্কস এতদূর অবধি ভর্তি থাকে এবং কিছুটা জায়গা ফাঁকা থাকে, এবং এখানে কিছু পরিমাণ গ্যাস থাকে যাতে আমরা উচ্চ চাপে সিল করে রাখি। তো এরকম ঘটনা কেন করা হয়? তার কারণ হচ্ছে যখনই আমরা চাপ প্রয়োগ করি তখনই তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায়। তো এইটুকু আমরা এখন জানি যে গ্যাসের দ্রাব্যতা চাপের বৃদ্ধিতে, চাপ বৃদ্ধিতে গ্যাসের দ্রাব্যতা, তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায়। কিরকম সেটা আমরা দেখব একটা উদাহরণের সাহায্যে। ধরো এখানে একটা পাত্র আছে, এই পাত্রে কিছু তরল এখানে আছে, এই তরলের উপর কিছু গ্যাস মলিকুল, একটা ফাঁকা জায়গা আছে, এখানে কিছু গ্যাস মলিকুল আছে। এবার এই পিস্টন একটা লাগিয়ে দেওয়া হয়েছে পাত্রে, এই পিস্টনে P1 চাপ প্রয়োগ করছে। প্রাথমিক অবস্থায় P1 চাপ প্রযুক্ত হচ্ছে। যখনই আমি P1 চাপ এখানে প্রয়োগ করলাম তখন এই গ্যাসের মলিকুলগুলো তরল দ্বারা আকর্ষিত হবে। এবারে আমি চাপ কি করলাম, P1 যখন রেখেছি তখন এই গ্যাসের মলিকুলগুলো তরল দ্বারা আকর্ষিত হবে এবং তরল দ্রবীভূত হবে। অনুরূপভাবে এখানে বিপরীত ঘটনাও ঘটবে, অর্থাৎ তরল মলিকুল থেকে গ্যাসের মলিকুলগুলো বেরাতে শুরু করবে, অর্থাৎ ডায়নামিক ইকুইলিব্রিয়াম তৈরি হবে এবং একটা সময় সাম্যাবস্থা রচিত হবে। এবারে কি করলাম, আমি P1 প্রেসারকে P2 তে ট্রান্সফার করলাম, যেখানে P1 P2, অর্থাৎ আমি চাপ প্রয়োগ বাড়িয়ে দিলাম, চাপ বেশি পরিমাণে প্রয়োগ করলাম, ফলে এখন কি হবে, সাম্যাবস্থা বিঘ্নিত হবে। সাম্যাবস্থা যখনই বিঘ্নিত হবে তখন যখনই আমি উচ্চ চাপ প্রয়োগ করছি তখন এই গ্যাসের মলিকুলগুলো আরো বেশি পরিমাণে তরলের দ্বারা আকর্ষিত হবে এবং এখানে তারপরেও একটা গতিশীল সাম্য রচিত হবে। এবং দেখা যাবে যখনই আমরা চাপ প্রয়োগ করেছি বেশি, তখনই এই গ্যাসের দ্রাব্যতা তরলে বেশি হয়ে গেছে। তাহলে তরলে গ্যাসের দ্রাব্যতা আমরা দেখতে পাচ্ছি চাপ বৃদ্ধিতে বৃদ্ধি পায়। তো এই সংক্রান্ত আমরা হেনরির সূত্র পড়ব। গ্যাসের দ্রাব্যতা, তরলে গ্যাসের দ্রাব্যতা সংক্রান্ত হেনরির সূত্র। বিজ্ঞানী উইলিয়াম হেনরি তরলে গ্যাসের দ্রাব্যতা চাপের উপর কিভাবে নির্ভর করে তার জন্য তিনি একটা সূত্র দিয়েছেন। তো সেটা পড়ার আগে আমি ধরে নিলাম যে এখানে আমার কিছু দ্রাবক আছে আর কিছু দ্রাবক আছে, এই দ্রাবক এবং দ্রাবক মিলে একটা দ্রবণ তৈরি করেছে। উক্ত দ্রবণে কিছু দ্রাবক আছে, সে দ্রাবকটা কেমন, গ্যাসীয় দ্রাবক। গ্যাসীয় দ্রাবক আছে, এই গ্যাসীয় দ্রাবক এখানে আছে। এবারে এই গ্যাসীয় দ্রাবকটা যখন আমার যোগ করা হয়েছে, আমি ধরলাম এখানে গ্যাসীয় দ্রাবের মোল সংখ্যা হচ্ছে N2, গ্যাসীয় তরল দ্রাবকের মোল সংখ্যা হচ্ছে N1। তো বিজ্ঞানী উইলিয়াম হেনরির মতে তরলে গ্যাসের দ্রাব্যতা নির্ভর করবে ওই তরলের উপরে যে গ্যাস আছে তার আংশিক চাপের উপর। অর্থাৎ
আংশিক চাপ যদি পি হয় সাম্যাবস্থায়, অবশ্যই সাম্যাবস্থায়, আমরা একটু আগে সাম্যাবস্থার কথা পড়েছিলাম। সাম্যাবস্থায় কোনো একটা গ্যাস, আমি ধরলাম এখানে দ্রাবকটা নেওয়া হয়েছে অক্সিজেন, তো অক্সিজেন গ্যাসটা তরলে দ্রবীভূত অবস্থায় আছে, সঙ্গে উপরেও কিছুটা পরিমাণ গ্যাস অক্সিজেন আছে। এই উপরে থাকা অক্সিজেন গ্যাস যে পরিমাণ পার্শিয়াল প্রেসার অ্যাপ্লাই করছে, এখানে পি অফ O2 যে পরিমাণ অ্যাপ্লাই করছে তার উপর ডিপেন্ড করবে অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা। আমি ধরলাম যে অক্সিজেন গ্যাস x মোল ভগ্নাংশ মোল ফ্র্যাকশন এই দ্রবণের মধ্যে নিমজ্জিত আছে। তাহলে x ভেরিজেস আমরা লিখতে পারি p, এটাই হচ্ছে হেনরির সূত্র, p অফ O2, অর্থাৎ কোন গ্যাসের দ্রাব্যতা যদি x হয় তাহলে এই x টা উক্ত গ্যাস দ্বারা প্রযুক্ত আংশিক চাপের সমানুপাতিক। x টা কি? গ্যাসের দ্রাব্যতা। এই গ্যাসের দ্রাব্যতা আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। দ্রাব্যতা এখানে মোল ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা হয়েছে। আমি যদি বলতাম যে এখানে c মোল দ্রাবক দ্রবীভূত আছে, অর্থাৎ মোলার গাঢ়ত্ব যদি c হতো, তাহলে আমি বলতে পারতাম c ভেরিজেস p। আমি আবার ব্যাপারটা বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। আমার কাছে এখানে একটা পাত্র আছে, এই পাত্রে আমার কিছু তরল আছে, এই তরলে কিছু গ্যাস দেওয়া হলো, আমি ধরে নিলাম পাত্রটা বদ্ধই আছে, এখানে কিছু গ্যাস আছে, আমি ধরলাম এখানে অক্সিজেন গ্যাস আছে, এই অক্সিজেন গ্যাস তরলেও কিছুটা নিমজ্জিত হয়েছে। তো এই তরলে যে নিমজ্জিত হয়েছে, তরল সেটাকে আমি যদি জল ধরি তাহলে সেটাকে ধরলাম N1, এখানে জল বা দ্রাবক আছে কত মোল? N1 মোল, এত মোল। দ্রাবক আছে আমি ধরে নিলাম N2 মোল। তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ কত? x2 বা x ইকুয়াল টু আমরা ধরতে পারি N2 বাই N1 প্লাস N2। এই দ্রাবের মোল ভগ্নাংশ কত পরিমাণ দ্রাবক এই দ্রবণে দ্রবীভূত থাকবে সেটা ডিপেন্ড করছে সাম্যাবস্থা, এই তরল এবং গ্যাস যখন সাম্যাবস্থায় আসছে সেই সাম্যাবস্থায় এই অক্সিজেন কত পরিমাণ আংশিক চাপ প্রয়োগ করছে। অর্থাৎ মোল ভগ্নাংশ x ভেরিজেস p অফ O2, বা আমি বলতে পারি অক্সিজেন আমি যদি নরমালাইজ করি তাহলে বলবো x ভেরিজেস p। অর্থাৎ তরলে কোনো গ্যাসের দ্রাব্যতা যদি x হয় সেই x ডিপেন্ড করবে তরল এবং গ্যাসের সাম্যাবস্থায় ওই গ্যাস কি পরিমাণ আংশিক চাপ প্রয়োগ করছে তার। তো এখানে আমি এটাকে উল্টেও লিখতে পারি p ভেরিজেস x, তাহলে এটাকে আমি সমানুপাতিক যদি চিহ্ন আনি তাহলে হবে p ইকুয়াল টু kh ইন্টু x। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে x হলো মোল ভগ্নাংশ, কার? দ্রাবের মোল ভগ্নাংশ। p হলো সাম্যাবস্থায় তরল এবং গ্যাস সাম্যাবস্থা ওই গ্যাস তরলের উপরে যে আংশিক চাপ প্রয়োগ করছে, এবং kh হলো একটি ধ্রুবক রাশি যাকে বলা হচ্ছে হেনরি কনস্ট্যান্ট বা হেনরি ধ্রুবক। এবারে আমার এই kh এর মান কিসের উপর ডিপেন্ড করবে? kh এর একক কি হবে? যখন আমরা দেখছি এখানে কোন দ্রাবের দ্রাব্যতা বা গাঢ়ত্বকে যদি আমরা মোল ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে মোল ভগ্নাংশের কোনো একক থাকছে না, তাহলে kh এর একক ডিপেন্ড করবে p এর এককের উপর। আমরা দেখলাম p ইকুয়াল টু kh ইন্টু x, তাহলে এই kh এর একক ডিপেন্ড করবে p এবং x এর উপর। যেহেতু মোল ভগ্নাংশের কোনো একক নেই তাই kh এর একক হবে p এর এককের উপর। p মানে হচ্ছে প্রেসার, প্রেসারের একক আমরা তাকে লিখতে পারি atm অ্যাটমসফেরিক এককে বা টাওয়ার এককে, এভাবে লেখা যায়। তাহলে kh এর একক হবে
KH সমান আমরা লিখব P/x, তার মানে এটা হবে ATM বাই কোনো কিছু নেই, সংখ্যা মাত্র, তাই এর একক হবে ATM। এবারে যদি আমরা এই যে দ্রাবকটা দ্রবীভূত হয়েছে তার গাঢ়ত্বকে যদি আমরা মোল এককে প্রকাশ করি, মোল প্রতি লিটার এককে প্রকাশ করি, তাহলে আমরা এই হেনরির লটাকে একটু অন্যরকম ভাবে লিখব। মোলার গাঢ়ত্ব অর্থাৎ যে দ্রাবকটা দ্রবীভূত হয়েছে তার মোলার গাঢ়ত্ব যদি C হয়, অর্থাৎ প্রতি মোলে প্রতি লিটারে C মোল দ্রাবক দ্রবীভূত থাকে, তাহলে আমরা বলবো C ভেরিজেস P, বা আমরা এটা লিখতে পারি P ভেরিজেস C, বা আমরা লিখতে পারি P ইকুয়াল টু KH ইন্টু C। যখন আমরা দ্রাব্যতাকে মোলার গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করব, তখন KH এর একক হবে ATM বাই মোল পার লিটার। সহজ করো, তাহলে KH এর একক হলো ATM মোল ইনভার্স, ATM লিটার মোল ইনভার্স। তো যাই হোক, এই গেল আমার KH এর একক। এবার আরেকটা জিনিস দেখা যাক, যদি আমার এখানে একটা দ্রবণে এখানে দ্রাবক আছে, এই দ্রাবকে আমি অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড প্রভৃতি গ্যাসকে নিমজ্জিত করছি, তাহলে এক্ষেত্রে হেনরির ল বলছে যে অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা যদি আমি x দিয়ে সূচিত করি, মোল ভগ্নাংশ দিয়ে বলি, তাহলে হবে x ভেরিজেস P of O2। যদি নাইট্রোজেনের দ্রাব্যতা x of N2 হয়, তাহলে আমরা বলবো x of N2 ভেরিজেস P of N2। অর্থাৎ যদি এখানে গ্যাস মিক্সচার থাকে, তাহলে যে কোনো গ্যাসের দ্রাব্যতা ডিপেন্ড করবে ওই গ্যাসের পার্শিয়াল প্রেসারের উপর, অন্য গ্যাসের পার্শিয়াল প্রেসারের উপর ডিপেন্ড করবে না, বা অন্য গ্যাসের চাপের উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে কেবলমাত্র উক্ত গ্যাসের চাপের উপর। অর্থাৎ নাইট্রোজেনের দ্রাব্যতা যদি আমি বলি, নাইট্রোজেন কতটা পরিমাণ দ্রবীভূত হবে, তার মোল ভগ্নাংশ যদি x হয়, তাহলে x ভেরিজেস P of N2 উক্ত গ্যাসের পার্শিয়াল প্রেসারের উপর বা আংশিক চাপের উপর নির্ভর করবে। এবারে আসি যে হেনরির ল আমরা করলাম, তো তাতে যে সমীকরণটা পেয়েছি সেটা হলো P ইকুয়াল টু KH ইন্টু x। এই P ইকুয়াল টু KH ইন্টু x এই সমীকরণে আমরা KH এর বিভিন্ন এককে মান পেয়েছি। এই KH এর মান কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে? এই KH এর মান ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপর। যেমন এক নম্বর যদি আমি বলি, যদি আমি নাইট্রোজেন গ্যাস নিই তাহলে তার KH একরকম হবে, আমি যদি অক্সিজেন গ্যাস নিই তাহলে তার KH আরেক রকম হবে। অর্থাৎ KH এর মান গ্যাসের উপর ডিপেন্ড করছে, আমি কি রকমের গ্যাস নিয়েছি তার উপর ডিপেন্ড করছে। দু নম্বর, আমি যে দ্রাবক নিয়েছি সেটা যদি জল নিই তাহলে KH এর মান একরকম হবে, যদি আমি সেটা বেনজিন নিই তাহলে KH এর মান আলাদা হবে। অর্থাৎ KH এর মান দ্রাবকের প্রকৃতির উপরও নির্ভর করছে, দ্রাবের প্রকৃতির উপর এবং দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করবে। উষ্ণতা পরিবর্তনে KH এর মান পরিবর্তিত হবে। 4 নম্বর পয়েন্ট হলো, দুটো ভিন্ন গ্যাস নিয়েছি, দুটো ভিন্ন গ্যাসের যদি আংশিক চাপ সমান হয়, তাহলে যার KH এর মান বেশি হবে তার দ্রাব্যতা কম হবে। তার কারণ কি না, KH ইন্টু x সেটা তো ফিক্সড ভ্যালু, যদি KH এর মান বেশি হয়ে যায় তার মানে x এর মান কমে যায়, x এর মান কমে যাওয়া মানে দ্রাব্যতা কম। তাহলে দুটো গ্যাসের যখন আংশিক চাপ সমান হবে কিন্তু KH এর মান যদি আলাদা হয় তাহলে তাদের দ্রাব্যতা আলাদা হবে। কিরকম হবে? যার KH এর মান বেশি তার দ্রাব্যতা কম, যার KH এর মান কম তার দ্রাব্যতা বেশি। এবারে আসা যাক এই হেনরির সূত্রের প্রযোজ্যতা, কি কি ক্ষেত্রে এটা প্রযোজ্য আর কি ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রথম কথা হচ্ছে, হেনরির সূত্র সেই সব
সমস্ত গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য বা সেই সমস্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য যখন তারা নিজেদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। দু নম্বর হচ্ছে চাপের উপর। যদি চাপকে আমরা অত্যধিক করে দিই, অনেক বেশি চাপ নিয়ে নিই, তাহলে সেই চাপের ক্ষেত্রে হেনরির ল প্রযোজ্য নয়। 3 নম্বর হচ্ছে অতি নিম্ন উষ্ণতায়ও হেনরির সূত্র প্রযোজ্য হয় না। তাহলে হেনরির সূত্রের আমরা প্রযোজ্যতা দেখলাম। এবারে হেনরির সূত্রের কতগুলো ঘটনা দেখব, যেমন বেন্ড কি, অ্যানোক্সিয়া কি, এই সমস্ত জিনিসগুলো। তো প্রথমে বলি যে কোল্ড ড্রিঙ্কসের বোতলে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, আমরা জানি সবাই কোল্ড ড্রিঙ্কসের বোতলে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে। যখন আমরা বোতলের ছিপি খুলি তখন কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বাইরে বেরিয়ে আসে। তার কারণ কি? তার কারণ হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের বোতলে যখন কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত করা হয় তখন হাই প্রেসার থাকে ওতে, এবং হাই প্রেসারে ওকে সিল করা হয়। যখনই বোতলের ছিপি খুলে দেওয়া হচ্ছে তখন ওই প্রেসার কমে যায়, অর্থাৎ চাপটা কমে যায়। চাপ কমে যাওয়া মানে তরলের গ্যাসের দ্রাব্যতা কমে যায়, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতা কমে যায়, ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। 2 নম্বর হচ্ছে ডুবুরিরা যখন সমুদ্রের নিচে যায় তখন তারা প্রচুর প্রেসার অনুভব করে। কেন? সমুদ্রের নিচে যখন গভীর জলের নিচে যখন যাচ্ছে তখন অ্যাটমসফেরিক চাপ অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ সঙ্গে যত নিচে যাচ্ছে তত জলের চাপও এদের উপর এফেক্ট করে, তাহলে প্রচুর পরিমাণে চাপ তৈরি হয়। যখনই চাপ বেশি হয়ে যাচ্ছে তখন ওরা যে গ্যাস সিলিন্ডার নিয়ে যায়, তো তাতে নাইট্রোজেন অক্সিজেন যদি ফুলফিল করা থাকে তাহলে সেই গ্যাস তারা গ্রহণ করবে, এবং উচ্চ চাপে নাইট্রোজেন অক্সিজেন গ্যাস রক্তে বেশি পরিমাণে দ্রবীভূত হবে। এবারে সহসা যখন তারা জল থেকে উঠে আসে তখন কি হবে? চাপ অটোমেটিক্যালি কমে যাচ্ছে, কারণ জলের চাপটা নেই। ফলে যখন চাপ কমে যাচ্ছে তখন এই নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসের যে দ্রাব্যতা ছিল সেই অক্সিজেন এবং নাইট্রোজেন গ্যাসের দ্রাব্যতা কমে গেছে। যখনই নাইট্রোজেন গ্যাসের দ্রাব্যতা কমে যাচ্ছে তখন রক্ত থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করছে এবং আমাদের রক্তের শিরায় বাবলস বা বুদবুদ তৈরি করছে। যখনই বুদবুদ তৈরি করছে তখন সেই শিরার মধ্যে রক্ত সঞ্চালন সঠিকভাবে হচ্ছে না এবং প্রচণ্ড পেন বা বেদনার সৃষ্টি হচ্ছে। এই ঘটনাকে আমরা ডাক্তারি টার্মে বেন্ড বলে থাকি। এবারে আসি, যখন পর্বতের উপরে যাই, উঁচু জায়গায় যখন যাওয়া হয় তখন সেই জায়গায় অক্সিজেনের পরিমাণ আমরা জানি তুলনামূলকভাবে কমে যায়, অর্থাৎ অক্সিজেনের আংশিক চাপ কমে যায়। যখনই অক্সিজেনের আংশিক চাপ কমে যায় তখন তরলে অক্সিজেনের দ্রাব্যতাও কমে যায়, এবং তরলে অক্সিজেনের দ্রাব্যতা যখনই কমে যাচ্ছে অক্সিজেনের ঘাটতি ঘটছে, ফলে আমাদের চিন্তা শক্তি কমে যায়, বমি বমি ভাব তৈরি হয়। এই রকমের ঘটনাকে ডাক্তারি ভাষায় অ্যানোক্সিয়া বলা হয়। তো এই গেল হেনরির সূত্র এবং সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড।